মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি আমাকে জড়োয়া নেকলেস দিচ্ছেন নাকি? না মানে আপনি জড়োয়া না দিয়ে গড়োয়া কিছু দিন না। না দিয়ে জড়োয়া দিন না কিছু গড়োয়া। দেখলে না আমি কিরকম চন্দ্রে মিলিয়ে কথা বললাম? হ্যাঁ কিরকম চন্দ্রে চলে এলো। আমি না ছোটবেলায় এইভাবে চন্দ্রে মিলিয়েই কথা বলতাম। আমাদের গ্রামের নদীতে এক মাঝি ছিল যার নাম নন্দী দাদা। হ্যাঁ নন্দী দাদা এরকমই চন্দ্রে মিলিয়ে মিলিয়ে কথা বলতো। আমি তো ছোটবেলায় ভেবেছিলাম যে আমি বড় হয়ে মাঝি হব, নৌকো চালাবো। কিন্তু বড় হয়ে আর মাঝি হয়ে ওটা হলো না। গোমড়ো মুখো বউ হয়ে গেলাম 1 মাসের জন্য। এই একদম চুপ করো। অবান্তর কথা বলে বারণ করেছি না তোমায়। এই নন্দিনীদের কাছ থেকে আপনি এই জিনিসগুলো কেড়ে নিয়ে আমাকে দিচ্ছেন। ধরে নিলাম এটা আপনার নিয়ম, ধরে নিলাম মেনে নিলাম এটা আপনাদের নিয়ম। কিন্তু জামাইদাকে এতগুলো ভালো মন্দ কথা শোনানোর কি আছে? এটা কোন দেশের নিয়ম আপনাদের? আর যদি শাসন করার এতই থাকতো তাহলে বিয়ের আগে শাসন করলেন না কেন? তাহলে ওরা হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করতো। জামাইদা যথেষ্ট শিক্ষিত মানুষ, নিজে কিছু না কিছু করে নিত। এখন কথা শোনানোর তো কিছু নেই। আপনাকে তো আবার বেশি কিছু বলা যায় না। আপনি আবার রেগে মেগে বাড়ি থেকে চলে যান। রাধা সত্যি কথা বলবেই, আপনার যতই ঝাল লাগুক যতই রাগ উঠুক। নন্দিনীদি যদি আপনার নিজের মেয়ে হতো, জামাইদা যদি আপনার নিজের জামাই হতো, তাহলে এতগুলো কথা শোনাতে পারতেন। এই জিনিসটা আপনি করতে পারতেন ওদের সাথে। ওদেরকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? একটা কথা বলুন তো, আপনি কি আমায় এটা দিয়ে থামবেন না? মানে এটা কি আপনি আমাকে একেবারে দিয়ে দিলেন, নাকি এরপর এটা আমার কাছ থেকে চেয়ে আপনি কালীঘাটে? আবার তুমি কেন কথা বাড়াচ্ছ? মায়ের হাতে চড়কে কি তোমার শিক্ষা হলো না? চর মেরেছে, মা মেরেছে, তার জন্য আপনি ওটা নিয়ে মজা করবেন না আমি বলে দিচ্ছি। নইলে কিন্তু মজা দেখিয়ে দেবে নবদ্বীপের রাধা। আস্তে কথা বলো। কিভাবে আমার সাথে কথা বলছে দেখেছো? শুনছো কিভাবে কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে, এখানে সবাই শুনতে পাচ্ছে। কেউ আপনার মতো কানে খাটো নয়। শাট আপ। ইউ শাট আপ। নন্দিনী আমি বলছি তোমাকে নাও। দেখো আমি জানি না, তোমাকে নিতে হবে। নাও বলছি, নইলে কিন্তু আমি তোমার হাতে কামড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ না ধরো। এই রাধা ধরো প্লিজ। মা এই ধরো। রাধা কি করছোটা কি? রাধা প্লিজ না, এটা তুমি রাখো। দেখো কাণ্ড। আমি সত্যি বলছি, রাধার মতো মেয়ে আমি আর একটাও দেখিনি। তোমার নাম রাজনন্দিনী, মানে রাজকুমারী। এই মণিহার তোমার গলাতেই সাজে, এই মণিহার আমায় নাহি সাজে। পরিষ্কার করে বল তুই কি চাস? মানে সত্যি কি কিছু দিতে হয়? হ্যাঁ হ্যাঁ ওই চাকরির কম্পিটিশনের পরীক্ষা হয় না তো, ওটার জন্য না আমায় 3খানা বই নিতে হতো। যদি দিতে হয় তাহলে ওগুলো দিতে পারেন। ওই বইগুলোর দাম না অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর ভাল লাগছে না? আর ভাল লাগছে না আমার এখানে, আর ভাল লাগছে না। সবাই শুধু রেগে যাচ্ছে আমার উপর, সবাই শুধু কথায় রেগে যাচ্ছে আমার উপর। কেউ আমার কথা শুনছে না। একদম ভাল লাগছে না আমার এখানে, একদম ভাল লাগছে না। রাধা কাঁদিস না রাধা, জলটা মুছিয়ে দিয়ে দিকে। রাধা এখনো রেগে আছিস আমার উপর? কেউ ভালোবাসে না এখানে আমায়, সবাই শুধু আমাকে কথা শোনাচ্ছে। তুমি কেন করলে এরকমটা আমার সাথে বলো তো? আচ্ছা বাবা এখন শান্ত হ, এরকম করে কাঁদিস না। দেখ চোখের জলটা মোচ। রাধা এদিকে শান্ত হ। রাধা এদিকে আয়। রাধা এখন একটু শান্ত হ না।
হবে না, শান্ত হ। এদিকে এদিকে। ভালোবেসে আমি আমার মেয়েটার মাথায়ও হাত বোলাতে পারি না, ওর চোখের জল মুছিয়ে দিতে পারি না, কিন্তু তোকে তো ছুঁতে পারি বল। আর কাউকে ছুঁতে পারি না, একমাত্র তোকে। কয়েক মুহূর্তের জন্য আমার আদিকে ছুঁতে পেরেছিলাম, ছুঁয়ে ওর হাতটা নিয়ে গিয়ে তোর শিথির আমি আছি তো, শান্ত হ রাধা, কিচ্ছু হবে না। আমার কি হবে বলো তো? আমি এখানে চাকরি করতে এসেছিলাম, আমি এই চাকরিটা করতে পারবো না, আর বাবাকে দেখে রাখতে পারবো না, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। সব পারবি, তুই সব পারবি, দেখিস। আর কিছুদিন যেতে দে, তুই ঠিক বুঝতে পারবি যে এই বাড়ির লোকগুলো আসলে খুব ভালো। হয়ে গেছে আমার কাউকে বোঝার, আমার কাউকে বোঝার দরকার নেই, কাউকে না। রাধা, 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 তুমি কাঁদছো কেন? কেঁদো না রাধা, কেঁদো না। তুমি কাঁদলে আমার কান্না পায়। আমি তোমাকে খুব ভালোবাসি রাধা। আমিও তোমাকে খুব ভালোবাসি পুপুল। জানো রাধা, বাবাও কাঁদছে। হ্যাঁ গো, বাবাও কাঁদছে। তোমার বাবা কাঁদছে কেন? আমি জানি না, বাবা কাঁদছে। আর এদিকে তুমিও কাঁদছো। এরকম করলে কিন্তু আমিও খুব কাঁদবো। না না পুপুল, তুমি কাঁদবে কেন? তাহলে চলো, উঠে এসো। এসো। কোথায় যাব? এসোই না, এসো। আরে বাবা, কোথায়? পুপুল আবার রাধাকে কোথায় নিয়ে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রথম যখন ছোট্ট রাত্রিকার যখন হলো রাত্রিকার, সেই সময়টা নিশ্চয়ই খুব স্পেশাল ছিল, মনে পড়ে সেই সব দিনগুলোর কথা নিশ্চয়ই। বিয়ের আগে থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমাদের মেয়ে হবে এবং আমাদের মেয়ের নাম রাখবো আমরা রানিয়া। আর জর্ডনের রানী ছিলেন রানিয়া, তো সেই নামটা হঠাৎ খুব আমার পছন্দ হয়ে গেছিল। তো আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমাদের মেয়ে হবে এবং আমাদের মেয়ের নাম আমরা রানিয়াই রাখবো। তখন স্ত্রী হয়নি রাত্রিকা, এখন তুমি বলছো যে তুমি মা বাবাই দুজনেই হচ্ছে দাদা, তো মানে মা নেই কিভাবে? 2018 সালে দুর্গাপুজোর দিন অষ্টমীতে দীর্ঘ 5 বছর ক্যান্সারের সাথে লড়াই করে আমার মা একদম সন্ধি পুজোর সময়, এখনো মুহূর্তটা মনে পড়ে, শাঁখ বাজছে, সবাই লাল পাড় শাড়ি পরে মায়েরা গিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, আর ঠিক ওই মুহূর্তে আমার মা চলে যায়। তো তারপর থেকে পুরোটাই বাবা। হ্যাঁ, যেটা আমি খুব পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে যে মাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বাবা হঠাৎ করে এই 2018-র পরে আমার কাছে আর কোনো আলাদা জেন্ডারের মানুষ নন, মানে বাবার আলাদা রোল, মায়ের আলাদা ভূমিকা, এটা আমার কাছে সব গুলিয়ে গেছে। শাড়ি পরলে কুচিটাও বাবা করে দেয়, কলেজ থেকে, আমি কলেজে পড়াই, তো কলেজ থেকে ফিরে এলে মায়ের মতন টিফিনটাও বাবা রেডি করে রাখে, জ্বর হলে বাবাই জলপটি দেয়। মা আর বাবার মধ্যে আর কোনো তফাৎ নেই আমার কাছে, আমার সব কিছু এই মানুষটা। তুমি এখন প্রফেসর? আমি প্রফেসর, আমি সেন্ট জেভিয়ার্স বর্তমানের সোশ্যোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমরা ফুলবাগান থেকে আসছি। এ আমার বড় ছেলে। আমি যে জীবনে যা স্বপ্ন পূরণ করতে পারিনি, আমার ছেলে তা পূরণ করেছে। ও এডিটার হয়েছে। আমি যখন বিয়ে হয়েছে দেখি আমাদের বাড়িতে মিষ্টির দোকান, পারিবারিক ব্যবসা, পারিবারিক সব কিছু নিজে হাতে করতাম, আবার ওদের মানুষ করা, তার জন্য আমার নিজের ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারিনি। আপনার কি ইচ্ছে ছিল? আমার ইচ্ছে ছিল আমি একটুখানি থিয়েটার করব, একটু বাইরে বেরোবো, মানুষের সাথে মিশবো, এইগুলো আমি করতে পারি। তোমার এই প্রফেশনে আসা কি হয়, মানে কবে তোমার মনে হলো যে তুমি এইখানে তোমার অ্যাট্রাক্টেড, তুমি এখানে কাজ করতে চাও? এটা মোটামুটি মাধ্যমিকের পর থেকে আমার মনে হয়েছিল একটা এই প্রফেশনে আসলে আমার ভালো লাগবে, এবং তখন থেকেই সে মধ্যে সিনেমা দেখা শুরু, পড়াশোনা শুরু। সেই সময় খবর পেলাম যে সত্যিকার ফিল্ম ইনস্টিটিউট শুরু হচ্ছে আর কি। আমি খড়গজে পড়েই চলে গেছি আর কি, গিয়ে দেখি ইটটা পাতা হচ্ছে সবাই আর কি।
তারপরে ওখানে এডিটিং নিয়ে পড়াশোনা? আমি ওখানে এডিটিং নিয়ে পড়াশোনা করলাম। আমি 2000 সাল পাস আউট করি ওখান থেকে, সত্যি ফিল্ম ইনস্টিটিউট থেকে। তারপরে কাজ করতে শুরু করলাম। তো মলয় কি কি ছবি এডিট করেছো? আমি নন্দিতা দি এবং শিবু, মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ওদের সবকটা ছবি আমার এডিট করা। এছাড়া আমি অ্যাকচুয়ালি আমার শুরু হয়েছিল তরুণ মজুমদারের হাত ধরে। আমি তরুণ মজুমদারের শেষ দিকের সমস্ত কাজ আমার এডিট করা আর কি। এত কাজের মধ্যে, এত কিছুর মধ্যে প্রেম করার কখন সময় পেলে? তখন তো কাজ করতাম না, কাজের আগে তো সেভাবে করে ফেলেছি। তার সাথে কোথায় পরিচয় হলো? থাকে আমার পাশের পাড়ায়, কিন্তু পাড়াতে আমার সাথে দেখা হয়নি, দেখা হয়েছে আমার কাজের জগতে গিয়ে। আমি একদিন এডিট করছি, দেখলাম ও এলো, মানে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে এসছে। আচ্ছা, সেই থেকে আলো হলো। খুব ভালো থাকবেন কাবেরীদি। আপনাকে দেখলে কিন্তু একদম মনে হয় না যে এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, নাতি নাতি আছে, এত সব কিছু। এখন আপনি ইয়াং, যা যা স্বপ্ন আছে সব করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অদ্রিজা এবং অঞ্জন বাবু, গান করো তুমি অদ্রিজা? হ্যাঁ হ্যাঁ। আর বাবাই ইন্সপিরেশন? একদম, মানে আমার জ্ঞান হওয়া থেকে দেখছি যে ঘরে গান বাজনা হচ্ছে, বাবা নচিকেতার গান গাইছে, ভূপেন হাজারিকার গান গাইছে। তারপরে তো মানে আমরা ভাবলাম যে গান শেখাবো ওকে। 8 বছর বয়স থেকে পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে ওকে ভর্তি করি, এখনো ওইখানেই শিখছে। আপনি কি প্রফেশনালি সিঙ্গার দাদা? না, আমি বিডিও অফিসে চাকরি করি, আর এমনি তখন গান টান গাইতাম আর কি। তাহলে এখন তো অনেক বড় হয়ে গেছে অদ্রিজা, এখন কি বাবা আর মেয়ে পুরো বন্ধুর মতন? ছোট থেকেই, এখন না, ছোট থেকেই বন্ধুর মতন। সবকিছু আমার বাবার সাথে কথা বলে, বাবার সাথে সবকিছু শেয়ার করা হয় সবকিছু। হয়তো আমি একটা গেঞ্জি কিনে নিয়েছি, ও বলছে আমি আমাকে গেঞ্জিটা দিয়ে দাও, আমি পরবো, এরকম এখনো এরকমই আছে। অঞ্জন বাবু এমনি বাড়ির কাজ টুকটাক পারে, শিখেছে? হ্যাঁ, ও রান্না বান্না করতে পারে মোটামুটি। আমি বললাম হয়তো এটাও বাবার কাছ থেকেই শেখা। পড়াশোনা তো সব কমপ্লিট না? না না, এমএ মাস্টার্স ফাইনাল ইয়ার চলছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মিউজিকেই করছি। কি ভেবেছেন বাইরে পাঠাবেন? আজকালকা মেয়েরা তো সব বিদেশ চলে যাচ্ছে। না, আমার ওরকম কোনো ইচ্ছা নাই। আমি যাই কাছাকাছি, ওর গানটাকে যাতে ভালোবাসে এরকম মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে আমি বিয়ে দেব। তো বাবা মেয়ে দুজনেই তো সঙ্গীত শিল্পী। হ্যাঁ হ্যাঁ, তো দুজনের একটা সুন্দর একটা গান হবে একসাথে। হ্যাঁ নিশ্চয়ই। সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় রে আমার কাছে আয় মামনি, নতুন নতুন সুর নে শিখে নে, যখন কিছুই ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকুয়া, আয় কুকুয়া। সমাধি একমাত্র ছেলে শীষ। হ্যাঁ, শীষ বলছে আপনি জেলার, জেলার মা, এত শাসন? না, শাসন তো করতেই হবে। একদম ছোট্টবেলা থেকে এরকম ভাবে শাসন করেছেন? একদম, আমি ছোট্ট থেকে ওকে এরকম ভাবেই শাসন করেছি। কারণ প্রত্যেক মায়ের তো ইচ্ছে থাকে যে তাকে তার মনের মতো তৈরি করতে। আমি সেরকম আমার ছেলেকে আমি মনের মতো তৈরি করেছি। তারপরে ও যে স্কুলে ওকে ভর্তি করেছিলাম সেখানে প্রায় 800 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। সেখানে 800 স্টুডেন্টের মধ্যে জেনারেলে 80 জনের মধ্যে ও কিন্তু চান্স পেয়েছিল। তা তো গুড বয় ছিল, ভালো ছেলে ছিল, তাকে এত শাসন করার কি প্রয়োজন? রাস্তায় দাঁড়িয়ে মার খেয়েছি মায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ। না না, ওদের স্কুলে এক টিচার ছিল, সে খুব ভালোবাসতো, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মতো ছিল। সে আমাকে বলল, সোমা শীষ না ওই ছেলেটাকে মেরেছি। আমি ওকে একটা টিউশনি দিয়েছিলাম, সেখানে আমি ওকে গিয়ে জিজ্ঞেস করছি যে তুই মেরেছিস কেন, আমাকে অ্যান্সারটা দে। ও কোনো অ্যান্সার দিচ্ছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর কি আমার স্কুলের টিচারের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে, সেই জন্য আমার আরো প্রেস্টিজে লেগে গেছে, ওই জন্য ওকে দাঁড়িয়ে মেরেছিলাম। একটু না, অনেক। তো বাবা আটকাতো না? বাবা আটকাতো, কি বলবে? বাবা তো মাকে ভয় পায়। ওর ছোট থেকে খাবার বায়না, প্রচুর বায়না, ওর স্পেশাল, ওর সবসময় খাবার ওকে দিতে হবে। ও কিন্তু নিজে ও কিন্তু খুব সুন্দর রান্না করে। শাসনটা করেছি বলেই আজকে তবু এই জায়গাটা আসতে পেরেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কত বছরের মন্দির? 250 বছর আগে আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলার সপুরুষ আগে আমাদের এই ঘটেশ্বর ঠাকুর এখানে আবির্ভাব হয়েছিল। সবাই মিলে এসে এখানে আমরা ছোট্ট একটা, আমাদের এখন যে মন্দির দেখতেছে, এই ঘরবাড়ি দেখতেছে, এরকম ছিল না ভাই। কুড়ে ঘর বলতে যেমন হয় ওরকমই ছিল, ছোট্ট ছোট ঘর ছিল। তার মধ্যে অনেক অনেক কষ্ট করে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে মানে চাষবাস করতো, ব্যবসা বাণিজ্য করতো, সব কিছু করে কষ্ট করে আজকে আমরা এখানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তো এই মন্দিরগুলোর ভিতরে কি আছে দিদি? এটা আমাদের ওই পূর্বপুরুষের সমাধি। আচ্ছা। এই আছে আমার শ্বশুরের সমাধি। আচ্ছা। ইনি এখানেই দেহ রেখেছিলেন, এখানেই ওনার সমাধি হয়েছে। আচ্ছা। আর এইগুলো দিদি? এইগুলো আমাদের পূর্বপুরুষের ভাই, বাংলাদেশ থেকে যে সমাধি ছিল ওখান থেকে তো আর সমাধি করে নিয়ে আসতে পারেনি, মাটি এনে তারপর শেষে ওই এক একজনের নামে নামে আমাদের যে দাদা শ্বশুর, তার বাবা এরকম করে করে সবার নামে নামে রেখে হ্যাঁ আমরা 6 পুরুষ। অবলিদি বাড়ির মানুষের সঙ্গে আলাপ করুন। হ্যাঁ, এই হলো আমার যা, ছোট যা। হরে কৃষ্ণ। অন্নপূর্ণা গোস্বামী। অন্নপূর্ণা গোস্বামী। আর উনি? আর এই হলো জায়ের বড় মেয়ে। কি নাম? মুক্তা গোস্বামী সাহা। গোস্বামীর থেকে সাহা পরিবারে। সাহার কনভার্ট হয়েছে। এই ঠাকুরের আবির্ভাব কি করে হয়েছিল বলিদি? আজ থেকে 250 বছর আগে আমাদের যে ঘনেশ্যাম ঠাকুর, উনার আবির্ভাব হয়। উনি ছিল একজন সাধক। উনি নিজে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। যে সমস্যা নিয়ে তার কাছে আসতো, তাকে জিজ্ঞাসা করলে যদি বলতো যে আমার এই অসুস্থতা বা এই বিপদে আমি পড়েছি, সে তার নাম স্মরণ করে সে তাকে একটা ফু দিয়ে দিলেই সুস্থ হয়ে যেত। সিদ্ধ পুরুষ ছিলেন। আরও সাধনা করার জন্য ওনার ছেলেদের বলল যে তোমরা, আমি 7 দিন ঘরে দরজা বন্ধ করে থাকবো, তোমরা কেউ আমার ঘরে আমাকে কেউ ডাকবে না। কিন্তু উনি ওই রকমভাবে থাকার পরে 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল। এবার পাড়া প্রতিবেশী বলে 3-4 দিন একটা লোক কি করে কিছু না খেয়ে কথা না বলে সে থাকতে পারে? তারা যে কি করলো, ধাক্কা দিল, ঘরের দরজাটা খুলে দিল। উনি তো অজ্ঞান হয়ে গেছে। আর পাড়া প্রতিবেশী সবাই বলছে ওনার ছেলেদের যে তোর বাবা মারা গেছে। তারপর ছেলেরাও ভাবলো যে বাবা করে ডাকলো, বাবা কোনো সাড়া দিল না দেওয়ার পরে ওনাকে সবাই মিলে ব্যবস্থা করলো দাহ করার জন্য। চিতা সাজিয়ে ওনাকে নদীর পাড়ে নিয়ে দাহ করার ব্যবস্থা করেছে। কিন্তু উনি কি করলো, উনি ওই শ্মশানে না যেয়ে উনি ওই জলের মধ্যে দিয়ে নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে ওপারে চলে গেল। এবার তো সবাই কান্নাকাটি করছে, বাবা তুমি কেন চলে যাচ্ছ। কিন্তু রাত্রেবেলা ওনাকে করলো, ওদের স্বপ্নে দিয়ে দেখালো। উনি যাওয়ার সময় ওনার ওই একটা খড়ম, ওনাদের যে আমরা যেটাকে এখন চরণ পুজো করি, ও একটা রেখে চলে যায়। তখন বলেছে যে তোরা আজ থেকে আমাকে ওই চরণের মধ্যেই তোরা আমাকে পাবি। আর রাত্রেবেলা স্বপ্নে ওই নদীর ঘাটে একটা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি একটা নিম কাঠ এসেছে, সেটা দিয়ে তোরা সিংহাসন তৈরি করবি। আর একটা চরণ রেখে গেলাম, আর একটা চরণ তোরা ওখানে তৈরি করে তাকে তোরা পুজো করবি এবং আমি ওর মধ্যেই তোদের কাছে বিদ্যমান হয়ে থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই মনে হচ্ছে আজকে গেস্ট দেখভালের দায়িত্বে থাকতে পারবে না, তাকে বউ দেখভালের দায়িত্বেই থাকতে হবে। বাকিটা বরং বাপি আর চোরদা ভাই সামলে নেবে। ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। ঠাম্মি তোমাকে দেখলেই কালো টিকা এঁকে দেবে। শুধু কি আমাকেই কালো টিকা দিলে হবে? ঠাম্মিকে আমি বলবো যে আরেকজনেরও কালো টিকা লাগবে। আজ তো মনে হচ্ছে না যে জিষ্ণু চোখ ফেরাতে পারবে। তুমি একদম ঠিক বলেছো, মানে তুমি ঠিকই বলেছো। জানো আমি সকাল থেকে ওকে কতবার বললাম তোকে খুব ভালো লাগছে, আমাকে পাত্তাই দিল না। আসলে কি বলতো, হেডসেট যতক্ষণ না বলছে যে ওকে ভালো লাগছে ততক্ষণ ওনার আমাদের কথা গায়ে মাখবে না। একদম একদম এরকম কিচ্ছু নয়, ঠিক আছে? এরকম কিচ্ছু নয়, মোস্ট আনরোম্যান্টিক লোক। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। কি বলবি তুই? কি বলবি? বলার কি আছে তোর, বল একটু। গিনি তো দেখছে একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমারও কৌতূহল হচ্ছে, কি ব্যাপার গো মিনি? শোনো মেঘ, তোমার বন্ধু কিন্তু মোটেও সুবিধের না।
তুমি জানো গিনিকে কি বলেছে? জানো কি বলেছে? এই একদম এইসব কথা বিশ্বাস করবে না কিন্তু মেঘ, ও ভীষণ বানিয়ে বানিয়ে আজে বাজে কথা বলে। দেখেছো তো আমাকে কিছুতেই বলতে দিচ্ছে না। জানো ওরা দুজনে কি প্ল্যান করেছে মেঘ? এই একদম ওর কথা তোদের মুখে যদি আর কখনো শুনেছি ওকে মেঘ বলে ডাকতে, তাহলে সকলের সামনে কিন্তু আমি তোদের দুজনকে কান বলে দেবো, বুঝেছিস? চুপ, দেখতে দে আগে আমার নাচবো কেমন লাগছে। ওই এসেই শুরু হয়ে গেছে। আচ্ছা ঠাম্মি, মেঘ আমাদের থেকে কতটুকু বড় বলো তো? ওকে মেঘ বলবো নাকি আপনি আগে করবো নাকি? ওরে ছোট বড় কোনো কথা হচ্ছে না, আমার নাচবো হচ্ছে তোদের বড় দাদার বউ, বৌদি। হ্যাঁ মানে ঠিকই ঠিকই, চেষ্টা করছি বলার, মাঝে মাঝে চেষ্টা করছি। আসলে আসলে কি হয়েছে বলো তো ঠাম্মি, এই মেঘ নামটা এতটা সুন্দর যে আচ্ছা ঠাম্মি কি বলবো বলো তো? বৌঠান বলি নাকি? বেশ রাবীন্দ্রিক হবে ব্যাপারটা, নাকি বৌরানী বলবো? আচ্ছা দাদাভাই রেডি? ওমা, সে আর বলতে, সে তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে, ওদিকে তো যেতেও দেখলাম। আজ তোতে ভর্তিতে সাজগোজ অনেক আগেই সারা হয়ে গেছে। ও বাবা, তাহলে তো দাদাভাই আবার মেঘকে চোখে আড়াতে শুরু করে দিয়েছে। চলো চলো নিচে যেতে হবে এক্ষুনি, চলো। আমি তোদের ঠাম্মি, তোদের সামনে দাঁড়িয়ে আছি, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? ঠাম্মি তুমি এখন আর এসব বলো না। শোনো, 16 বছরে যদি বাবা ছেলে বন্ধু হয় তাহলে তো 14 বছরে মা মেয়েও বন্ধু, তাই না? আই মেঘ চলো চলো তো। তোমরা এগো, আমি একটা জাস্ট ফোন করেই আসছি। দেরি করিস না, নাচবো, সবাই কিন্তু তোর অপেক্ষাতেই আছে। চল চল চল, এসো। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি থেকে আর কোনো ফোনও আসলো না। যদিও এতবার আর ফোন করার কোনো মানে হয় না, কিন্তু তাও কিরকম একটা রেস্টলেস লাগছে। এখানে তো কারোর সাথে সেটা শেয়ারও করতে পারছি না, সঙ্গে সঙ্গে সবাই আবার টেনশন শুরু করে দেবে। আমি একটু দেখি ফোনটা বের করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি পালিয়ে যাচ্ছি না আমাদের সময়টা পালিয়ে যাচ্ছে, কোনটা? পালিয়ে যাচ্ছে না বলছো? ভরসা দিচ্ছ? কে জানে, তোমাকে এতদিন কাছে না পেয়ে ধৈর্য ব্যাপারটাই না আমার কমে গেছে। বাবা, ধৈর্য কমে গেছে, আবার রাগও কমে গেছে, তাহলে তো কাটাকুটি হয়ে গেল নি? একটা খারাপ জিনিস গেছে আর একটা খারাপ অভ্যেস এসেছে। যে টেলিফোন আসার কথা সেই টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। পূর্ণেন্দু পত্রী এখনো মনে রেখেছ? দিল্লিতে একলা যখন কিছুতেই সময় কাটতে চাইছো না, হাতে ফোন নিয়ে তোমার ফোনের অপেক্ষায় থাকতাম, তখন বারবার এই লাইনগুলো আওড়াতাম। কথাগুলো যেন আমার মনেরই কথা। কিন্তু এখন তো তোমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এখন কেন বলছো? ওই যে বললে না, ধৈর্য কমেছে। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে সময়টাই ফুরিয়ে যায় আমাদের। না, সে ভয় নেই, তবে জানো তো আমার একটা সন্দেহ হচ্ছে। কি? থাক ছাড়ো, বলবো না। না বললে কিন্তু আমি ছাড়বো না। তোমার মনে কি সন্দেহ রয়েছে আমাকে নিয়ে সেটা আমার জানা দরকার। শুনলে তোমার ভালো লাগবে না। তাও তুমি বলো, আমি শুনবো। আমরা দুজনেই দুজনের কাছে ট্রান্সপারেন্ট থাকবো, এটাই আমাদের প্রমিস হোক না? ও, ট্রান্সপারেন্ট থাকার প্রমিস তো এই ট্রান্সপারেন্ট কি আমরা আগের বার থাকতে পেরেছিলাম? পারিনি, কিন্তু সেটা ভেবে নতুন ভাবে বাঁচার আশাটাও তো ছেড়ে দিইনি, তাই তো? দিলে তো আজকের দিনটা আসতো না। তাই প্রমিসটাও তো নতুন করে করাই যায়। মেঘ, জীবনটা তো সরলরেখা নয়, চড়াই উতরাই থাকে,
মেঘ রোদ্দুর থাকে, আবার কখনো নীলের আকাশে মেঘ জমে। নীল, আমি না যাই, সবাই ওয়েট করছে। তোমরা তো তারা কিসে বলো? হ্যাঁ, কি হয়েছে? এড়িয়ে যাচ্ছ কেন আমাকে? তখন কি একটা বলতে গেলে বললে না, কি হয়েছে বলো বলো। সেরকম কিছু না, একটু পুরোনো কথা মনে পড়ছিল। মনে হলো এবার আমি রিসেপশনের ওখানে যাওয়ার আগে তুমি চেক করে নিচ্ছ আমার সাজ ঠিক আছে কিনা। সরি, তোমার খারাপ লাগলো না? বলেছিলাম তো বলবো না, তোমার খারাপ লাগবে, সেই খারাপ লাগলো তো। বুঝলাম। আচ্ছা মেঘ, তুমি কি একটা কথা বুঝতে পারছো? কি? এই যে তুমি আমার সম্পর্কে এখনো পুরনো ধারণাগুলো মনে রেখে দিয়েছো, এটার মানে কি? সেটার আবার কি মানে? মানে এই মাঝখানে এতগুলো দিন কেটে গেলেও তুমি ঠিক একই রকম আছো, তোমার ম্যাচিউরিটি লেভেলের কোনো উন্নতি হয়নি। মানে তুমি বলতে চাইছো আমি একটু বড় হইনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শুট করলাম, গুলিটা টার্গেটে লেগেছিল কি লাগেনি না, আমার টার্গেট অব্যর্থ, কখনো মিস হয় না আমার। আমি কত লোককে ট্রেনিং দিয়েছি, হ্যাঁ আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে, ধরো ওই মিলি, তারপর রীতা, তারপর সোমা, বৈদেহী। কি বললে? বৈদেহী। আপনার মনে আছে বৈদেহীকে? হ্যাঁ বৈদেহী মনে আছে আপনার? বৈদেহী ওয়াজ সুপার, দারুণ শুট করতো, খুব ভালো শুটার ছিল বৈদেহী। বৈদেহী আমার আন্ডারে ট্রেনিং নিয়েছিল, ও পার্টিসিপেট করেছিল। হ্যাঁ পার্টিসিপেট করেছিল, হ্যাঁ বৈদেহী পার্টিসিপেট। কিন্তু ও যে টার্গেট করলো, ওর গুলিটা টার্গেট মিস করে কিন্তু তো আগেকার গুলি, এই গুলিটা অনেক আগে। আমি রিসেন্ট একটা গুলি করেছি তো, রিসেন্ট আমি কার ওপর গুলি চালিয়েছিলাম, এই তুমি জানো তো, ইউ আর ইয়াং ম্যান, ইউ হ্যাভ স্ট্রং মেমোরি, বলো আমি কাকে গুলি চালিয়েছি রিসেন্টলি, কাকে? এই দেখুন, আপনি তো আছেন, আপনি তো জানেন মিস্টার সাধু বট্টোপাধ্যায়। আপনি সাধু? আচ্ছা ঠিক আছে, আপনি সাধু, কিন্তু আমি রিসেন্ট কাকে গুলি করেছি বলুন সাধু বাবু? আরে হাঁ করে দাঁড়িয়ে আছে। আমি কাকে গুলি করেছি রিসেন্টলি, কাকে গুলি করেছি? রাজনাথ মুখার্জি টপ ক্রিমিনাল লয়ার অ্যাপয়েন্ট করেছে শুধুমাত্র তোমাকে হারানোর জন্য। Yes, target. Don't move. Target. উপল বাবু, ওটা লোডেড গান, ছেড়ে দিন, ওটা লোডেড গান। Mama, I can shoot. Please. I can shoot. উপল বাবু, Utsav Mukherjee. Please. লোডেড গান আছে। আমি গুলি করতে পারবো। Yes, but I can't shoot any human being, you know. I can't shoot any human being. আমি মানুষ মারতে পারবো না, কিন্তু আমাকে বললো, hold. আমাকে বললো, কি বললো? আমাকে একটা মেয়ের কথা বললো, মেয়ের কথা। এটা একটা নীল কালারের সালোয়ার স্যুট পরা মেয়ে আসবে, তাকে টার্গেট করতে বললো, আমি টার্গেট করলাম। আমি কিলার? না আমি খুনি। শান্ত হন উপল বাবু। আমি কি করলাম? আমি খুনি, আমি মার্ডার। স্যার ঠিকই বলেছেন জগদ্ধাত্রী, আমার মনে হয় না মামার কোনো সাক্ষ্য এখানে অ্যাকসেপ্ট হবে বলে। তাই উৎসবের এই কেস থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে বেকসুর খালাস হওয়ার সম্ভাবনা প্রচুর। কিন্তু আরেকজন আছে যাকে দিয়ে আমরা অপরাধীকে শাস্তি পাওয়াতে পারি। কে? বৈদেহী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক আগন্তুক যখন তোমার আলমারি চিরুনি তল্লাশি করেছিল তখন প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, জানো তো? তার মধ্যে থেকে একটা অনেক পুরনো, বহু পুরনো একটা বিবর্ণ বিয়ের কার্ড খুঁজে পাওয়া যায়, সস্তার বিয়ের কার্ড। কি বলছো তুমি? দেখবে তুমি? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কোন কার্ডের কথা বলছো কৌশিকী? ওই আততায়ী আগন্তুক যখন চিরুনি তল্লাশি করেছিল না, তখন এই কার্ডটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার উদ্দেশ্য ছিল অন্য কিছু, সে ঘুরেও দেখেনি কার্ডটার দিকে, অথচ দেখো কি থেকে কি বেরিয়ে গেল। এই যে সেই কার্ড, তোমার নাম লেখা, দেখতে পেয়েছ? এই নামটা হয় ওই উপল মৈত্রর হাতের লেখা, নইলে উর্মিলা মৈত্র, মানে যিনি পরবর্তীকালে উর্মিলা মুখার্জি হয়েছিলেন, তার হাতের লেখা। বুঝতে পেরেছো? আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি কি বলছো? কি বলতে চাইছো? তুমি কিসের কার্ডের কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি কি বলতে চাইছি সেটা তুমি আমার থেকে অনেক ভালো করে বুঝতে পারছো। আমি ভালো করে বুঝতে পারছি না কৌশিকী, আমি তোমার কথা সত্যি বুঝতে পারছি না। কার্ডটা খুলে দেখো, কার্ডটা খুলে দেখো। পড়ো পড়ো, পড়ে দেখো। রাজনাথ মুখার্জির সাথে উর্মিলা মুখার্জির বিয়ের কার্ড। মিথ্যে, মিথ্যে, এসব এসব মিথ্যে, এইসব মিথ্যে। ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। হ্যাঁ, রাজনাথ আমাকে বলেছে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। তুমি তুমি ওকে জিজ্ঞেস করো, তোমার কাকুমণিকে তুমি জিজ্ঞেস করো, ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল কৌশিকী। স্বয়ম্ভু জানে, স্বয়ম্ভু। তারপরে ওই কালীচরণ বসু, উনিও জানেন যে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। সবাই জানে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল, আমিও সেটাই জানি। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই সমস্ত একদম না, একদম ছেড়ে ফেলো না, একদম ছেড়ার চেষ্টাও করো না। অতীতের মধ্যেই তো লুকিয়ে থাকে বর্তমান, আর বর্তমানের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যৎ। রাজনাথ মুখার্জির বিয়ের কার্ড আমার কাছে রইল। রাজনাথ মুখার্জির বিয়ের কার্ড উর্মিলা মুখার্জির সাথে, সেখানে তুমি নিমন্ত্রিত ছিলে। তার মানে তুমি জানতে যে রাজনাথ মুখার্জির সাথে উর্মিলা মুখার্জির বিয়ে হয়েছিল। আমার জীবনটা হেল হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো কখন থেকে তোমাকে বলছি এসো সাজিয়ে দিয়ে, এসো সাজিয়ে দিয়ে, তুমি তো শুনতেই চাইছো না আমার কথা। কি হয়েছে কি তোমার বৌদি ভাই বলবে? আচ্ছা তুতুল সবসময় কি কিছু হতেই হবে? হ্যাঁ, আমি তোমাকে সাজাচ্ছি, মুখটা বন্ধ করে রাখো, বাকিটা তুতুল করে দেবে, বুঝেছো? যতই হোক টেনশন হচ্ছে তো শিমুলের, সেজন্যই এত রিয়াক্ট করছে। ডিভোর্স হোক আর যাই হোক, পরাগ তো ওর হাজব্যান্ড। আমার হয়ে গেছে। আমাকে কেমন দেখতে লাগছে কে জানে।
ভূত মতো লাগছে না প্যাঁচা মতো লাগছে? না না পুতুল, এ কি ভূতের মতো কেন লাগবে? তুমি তো এমনিতেই সুন্দর, আর আজকে তো শিমুল তোমাকে দারুণ করে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ পুতুল দি, ভালোই তো লাগছে। আচ্ছা তুতুল, আমার যা করার আমি তো করে দিয়েছি, বাকিটা তুমি একটু দেখে নিও। হ্যাঁ, একটা কাজে যাচ্ছি, বলছি মাকে কিছু বলার দরকার নেই। কিন্তু জেঠিমণি জিজ্ঞেস করলে কি বলবো? কি বলবে? কি বলবে বলে একটা কোনো কাজে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। পুতুল দি, পুতুল দি, আমাকে না একটা কাজে যেতে হবে। তুমি তো সবটাই বোঝো বলো। আর এই যে আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি যদি তোমার বিয়ের সময় আসতে না পারি, যদি আমার দেরি হয়ে যায়, বউ কই বলে কিন্তু চিৎকার করবে না। মন দিয়ে বিয়েটা করে নিও, কেমন? কি গো ও পুতুল দি, কাঁদছো কেন তুমি? আমি কি রোজ তোমার সাথে এরকম করি বলো? কখনো তোমার সাথে এভাবে কথা বলেছি? রোজ তো আর মন মেজাজ এক থাকে না, তুমি তো বোঝো। বিয়ের কোণে কাঁদতে নেই। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে। বলছি আমি আসছি। হ্যাঁ, বাকিটা দেখে নিও একটু। হ্যাঁ, ঘর থেকে ডকুমেন্টস গুলো নিতে হবে, যদি বাই চান্স সাইন করতে হয় তোকে। আইডি প্রুফ তো। চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আইনের থেকে একটা মানুষের প্রাণের দাম অনেক বড়। আচ্ছা ঠিক আছে, যা সইটা করে দে। কি না, তুই দাঁড়া একটু, আমি একবার অন্তত পলাশকে চেষ্টা করে। তুই এরকম করিস না শিমুল। আমি তো তোমাকে ফোন করতে না করিনি, ফোন করো না, কিন্তু হাতে সময় নেই, বুঝতে পারছো? প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। তোমার যদি ফোন করে কিছু বলার থেকে ফোন করো, কিন্তু প্রথম কথা, সকাল থেকে ও কোথায় ছিল আমরা কেউ জানি না। আর দ্বিতীয় কথা, এখন যদি ও বাড়িতেও থাকে না, ওর এখানে আসতে কতক্ষণ লাগবে বলো তো? ও বাড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা লেগে যাবে, অন্তত 45 মিনিট তো লাগবেই। তবে হ্যাঁ, যদি বাইকে করে আসে, তাড়াতাড়ি করে যদি চালায়, তাও 40 মিনিট। এতটা সময় তো নেই আমাদের হাতে বিপাশাদি। আমার কি মনে হয় জানিস তো, একটা বার যদি ওকে একটু জানিয়ে রাখা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। আমারও তাই মনে হয়। বিপাশা, তুমি একটা ফোন করো। फिर मुझे लगता है कि बहुत सारा क्वेश्चन अराइज हो गए, जैसे इस हॉस्पिटल में क्यों लेके आए, किसी बेटर हॉस्पिटल में क्यों नहीं लेके गए। फिर एटाও বলতে পারে कि शिमुल परागকে मारने की कोशिश করেছিল। कुछ भी हो सकता है शिमुल, तुमको अब तैयार रहना पड़ेगा। আরে যা হবে হবে, আর কি করব? আমার হাতে কি আর কিছু আছে? আর একটু সময় নষ্ট করা না ঠিক হচ্ছে না, আমি এইটা খুব ভালো করেই বুঝতে পারছি। বিপাশাদি, তোমার যদি ফোন করা থাকে ফোন করে যাও পলাশকে। হ্যাঁ ঠিক আছে, আমি পলাশকে একটা ফোন করছি। আর আমার মনে হয়, দেখ ভগবান না করুক, খারাপ ভালো যদি কিছু একটা হয়ে যায় না, এই বাড়ি শুদ্ধ সকলে তো ঘটনাটা জানতে পারবে, এবং তখন আর কেউ ঠেকাতে পারবে না শিমুল। তোকে অ্যাটেম্প টু মার্ডার কেসে তোকেই দায়ী করবে, তোকেই ফাঁসাবে, তোকেই দায়ী করবে। আর আগের বারের কথা বাদ দে, এবারে তো আরো প্রমাণ হাতে নাতে আছে, তোকে আরো অ্যাক্টিভলি ওরা ফাঁসিয়ে দেবে। বিপাশাদি, সময় নেই, তুমি কি আমার কথা বুঝতে পারছো? ফোনটা করো। চারটে কঠোর কঠোর করে কথা শুনিয়ে গেল, যা করে থাকে আর কি। তুই ওর কথা বাদ দে, তুই যা, তুই গিয়ে সইটা করে দে। তুই সইটা না করলে তো পরাকে ওটিতে নিয়ে যেতে পারবে না। আর পলাশ যদি চলে আসে, আমি পলাশকে বলবো তোর সইয়ের নিচে না হয় একটা সই করে দেবে, অথবা দরকার হলে তোর সইটা কেটেই আর একটা সই করে দেবে, ফ্যামিলি মেম্বার হিসেবে মিটে যাবে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাই বরঞ্চ সাইনটা করে দিই। যাই। मुझे नहीं लगता शिमुल कितनी आसानी से सब कुछ सॉल्व হবে। পলাশ না इस बात को इश्यू করবে, তুমি দেখ না। আরে ইস্যু করলে করবে, এখন কি করা যাবে বলতো? সইটা না করলে আমার মনে হয় তুই সইটা করে দে। ও ঠিকই করছে শীর্ষা, এছাড়া আর কোনো উপায় নেই। আর সময়ও নেই শীর্ষা, এত কথা বলার যাবে না। সরু, কোথায় সাইন করতে হবে? দিন। আমাদের তরফ থেকে যা যা ফর্মালিটি ছিল সব হয়ে গেছে তো? থ্যাংক ইউ।
ম্যাডাম, এই আপনার রিলেশনশিপের জায়গাটাই লিখুন আপনি কে হন। দেখবেন যেন অপারেশনটা তাড়াতাড়ি শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্সারটা আমরা স্যারকে পাঠিয়ে দিচ্ছি, তারপরেই উনি ওটির অ্যারেঞ্জমেন্ট করে নেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব গন্ডগোল হয়ে গেছে ঠাম্মি, সবটা গন্ডগোল হয়ে গেছে। ও গেলেই গাড়িতে আমি উঠবো না। মামনি তাহলে কি করে যাবে? আমি জানি না। ঠিক আছে, আমি অন্য গাড়িতে আসছি। মামনি, রেগে আছো? কথা বলবে না আমার সাথে? আচ্ছা আমার দিকে তাকাও তো একবার। তুই এটা কি করলি অনি? কি দেখলাম আমি? তুই শ্যামলীর কোলে মাথা দিয়ে শুয়েছিলিস? আরে মামনি কথাটা তো শোনো, এরকম কিছু হয়? দাদা ভাই, মা এটা কি বলছে? তুই শ্যামলীর কোলে মাথা দিয়েছিলি? আরে আমার কথাটা তো শোন, এরকম কিছু হয়নি মামনি। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি শ্যামলীর অদ্ভুত কথা বলছি। আরে বাবা, ওই গিফটের রিসিপ্টটা দিতে গিয়েছিলাম, বৃষ্টি পড়লো, গাড়ি আটকে গেল, আমি দোকানের ভিতরে ঢুকে গেলাম, এবার এত জল আসছিল ভেতরে, আমি ভুল করে শাটারটা ভিতর থেকে বন্ধ করে দিই। আমি কি করে জানবো যে শাটারটা ভেতর থেকে বন্ধ করে দিলে আর খোলা যায় না? ওটা নাকি খারাপ হয়ে গেছে। আমার পক্ষে জানা সম্ভব বলতো? অনি, এই সব ওর চক্রান্ত। অনি, ও চক্রান্ত করে কিঞ্জলকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ও এখন তোর দিকে হাত বাড়িয়েছে। অনি, ও ইচ্ছে করে তোকে ওখানে ডেকে নিয়ে গিয়েছিল। দোকানের শাটারটা খারাপ, ও জানতো না, সব জানতো, তোকে বলেনি। অনি, শ্যামলী তোর ঘনিষ্ঠ হতে চাইছে, তোর সাথে ওর সময় কাটাতে চাইছে, তোর মন গলাতে চাইছে। শ্যামলী, তুই কেন ওকে প্রশ্রয় দিচ্ছিস আমি বুঝতে পারছি না। এক মিনিট মামনি, তোমার সত্যি মনে হয় আমার মন গলানো এত সহজ? অনিকেত মল্লিকের মন গলানো অত সহজ নয় মামনি। এ দুম করে কেউ একজন এলো আর আমি কিছু ভুলে যাইনি মামনি, সবটা মনে আছে। এত সহজে আমি কিছু ভুলি না। আরে আমি তো ওখানে গিয়েছিলাম বাবা, আমাদের সুস্মিতা আঙ্কেলের কথায় আমাকে বলেছিল ওখানে যেতে। আমাদের সুস্মিতা আঙ্কেল আমাকে বলেছিল ওর পাশে দাঁড়িয়ে খেলতে, যাতে এটা প্রমাণিত হয়ে যায় যে আমরা দুজনে খুব হ্যাপি কাপল। তাহলে ওকে আমার ডিভোর্স দিতে সুবিধা হবে। আর আমি মনস্থির করে নিয়েছি আর 3 মাসের মধ্যে আমাকে ডিভোর্স দেবো। একটা সামান্য বিচ্ছিন্ন ঘটনার জন্য আমার মন গলে যাবে না। কিচ্ছু করতে পারবে না মামনি, কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ এত ভয় পেও না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। জাস্ট 3টে মাস অপেক্ষা করে যাও, আমি ওকে আমার লাইফ থেকে ছেটে ফেলে দেবো, দেখে নিও। তিন মাস পরে অনিয়কে ডিভোর্স দেবে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না। 3 মাস অনেক সময়। 3 মাসের মধ্যে ওই মেয়েটা অনেক কিছু করে ফেলতে পারে। আমি ওকে বিশ্বাস করি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী কথা দিচ্ছে, এই পোড়া মুখ আপনাদের আর কোনোদিনও দেখতে হবে না। কথা দিলাম আমি। তুমি সত্যিই চলে যাবে? হ্যাঁ বড় বাবু। টাকা নেবে না? না। কিন্তু শুধু মুখের কথায় বললে তো হবে না শ্যামলী। তুমি চলে যাওয়ার পর যদি বড় অশান্তি হয়? হবে না বড় বাবু, ভাইয়েরা তো এখন কলকাতায় নেই।
ওরা যেন জানতে না পারে, তার ব্যবস্থা আমি করব। সেই দায়িত্ব আমার। ভবিষ্যতের কথা বলা যায় না শ্যামলী, এবার আমরা আর কোনো ফাঁক রাখতে চাই না। তোমায় লিখে সই করে যেতে হবে যে কোনো রকম দুর্ব্যবহার বা অপমানে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নিজের ইচ্ছায়, নিজের মতে। এই নাও, এটাতে সই করে দাও। এতে কি লেখা আছে বড় বড়? এতে আইনিভাবে লেখা আছে যে তুমি আমাদের কথায় প্রভাবিত হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না, যাচ্ছ নিজের ইচ্ছায়, কেউ তোমাকে জোর করেনি। যাতে পরে যদি তোমার ভাইরা মিলে অশান্তি করে, আমরা তার মোকাবিলা করতে পারবো। আমার মতো একটা সামান্য মানুষকে এনারা এত ভয় পাচ্ছে? হায় রে শ্যামলী, জীবনে কোনোদিন ভালোবাসা তো পেরি না, কিন্তু কেমন সবার মনে ভয় ধরিয়েছিস দেখ। সহজ কথা কেউ কহে না যে এই অচিন দেশের পথে পথে বল কার একটা আঙুলের ছাপ দিয়ে দাও, যাতে কেউ বলতে না পারে যে আমরা তোমার সই জাল করেছি। বুঝবে যে জন মনের ভাষা রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন না, বলছি বোম বোম বলে চিৎকার করে তাহলে যদি লোকজন পালিয়ে যায় অন্তত। না না, একদম না। বোমের ব্যাপারে জানতে পারলে লোকজন এমনি প্যানিক করবে। অর্জুন দা, ভোলা দা, তুই ওটা দেখে চলে এলে, কি হলো? ভোলা, ব্যাগটা কোথায়? তুই দেখেছিলিস ব্যাগের ভেতরে কি আছে? না গো, বলেছিল দামি জিনিস, সেই জন্য খুলে দেখতে বারণ করেছিল। তোর মধ্যে একটা বেসিক বুদ্ধি নেই? ঠিক আছে, টাকার জন্য করছিস একটা কাজ, কিন্তু তুই দেখবি না ব্যাগের মধ্যে কি আছে, চেক করবি না? আমার মনে হচ্ছে ওই ব্যাগটার মধ্যেই বোম আছে। বোম? হ্যাঁ, ওই মিনিস্টারকে উড়িয়ে দেওয়ার প্ল্যানিং চলছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে কলকাতায় আসছেন, আজকেই ওনাকে উড়িয়ে দেব। তুমি 2টোর মধ্যে খবর পেয়ে যাবে। অর্জুন, ওরা না বলছিল যে দুপুর 2টোর মধ্যে নাকি ভালো খবর পাবে। এখন তো কটা বাজে? কটা অর্জুন? এখন 1:40 বাজে, আমাদের কাছে একদম সময় নেই। প্লিজ ফাস্ট করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। ভোলা ভোলা, ব্যাগটা কোথায় আছে? তুই আমাকে নিয়ে যেতে পারবি ওখানে? হ্যাঁ চলো চলো। পেছন দিয়ে ঢুকতে হবে, সামনে তো ঢোকা যাবে না। মিলি, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। কি বলছেন কি? আমি যাবো আপনার সাথে। আমি আপনাকে একা কিছুতে ওখানে যেতে দিতে পারবো না। মিলি, তোমার অর্জুন গুন্ডার কিচ্ছু হবে না। সাবধানে যাবেন প্লিজ। চল চল চল, প্লিজ সাবধানে যাবেন। এই ব্যাগটা? হ্যাঁ অর্জুন, এই ব্যাগটাই। না বোম।
জলটা ওখানে রাখো। কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক হবে, মন্ত্রী মশাই এখানে বসে লাঞ্চ করবে। এসিটা চালিয়ে দে। চারিদিকটা ভালো করে গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাকই আছে। আর এই জলটাও দিয়ে গেলেন স্যার। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ঘরটা ভালো করে তল্লাশি করো। চলো, সব ঠিক আছে, চলো। তার মানে প্ল্যানটা হলো মন্ত্রী মশাই এখানে আসবেন আর সেই সময় ওনাকে শেষ করে দেওয়া হবে। 1:50 বেজে গেল, আর তো মাত্র 10 মিনিট। আপনারা কারা? কি করছেন এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে আপনারা? কি করতে এসেছেন এখানে? ব্যাগটা সার্চ করে দেখো কি আছে। দাদা ব্যাগটা খুলবেন না প্লিজ। এই দেখো ব্যাগের মধ্যে কি আছে। মানে মন্ত্রী মশাইকে মারার প্ল্যানিং করে এসেছেন আপনারা? পুলিশ ডাকো তাড়াতাড়ি। রাজকুমার প্ল্যানিং করে পালাচ্ছিস এখন? ব্যাগটা ফেলে এখনই সারেন্ডার কর। কি বলছেন কি? অর্জুন তো হেল্প করার চেষ্টা করছে, আপনারা এভাবে কেন বলছেন? অর্জুন! বললাম তুমি হাত থেকে ফেলে দাও না। অর্জুন ফেলে দিন, ওর হাত থেকে প্লিজ ফেলে দিন। কি কপাল দেখো, মন্ত্রীকে মারতে এসে এই করে নিজের প্রাণটা গেল।
বোম ফিট করে ধরা পড়ে গিয়ে এখন লোক দেখানো হিরোগিরি বলছেন আপনি? আরে গোচাচ্ছি সব হিরোগিরি। চল একবার থানা। কি বলছেন কি আপনি? অর্জুন তো মিনিস্টারকে বাঁচালো, আপনারা ওকেই দোষ দিচ্ছেন। হ্যাঁ, অনেক দেশ সেবা করেছে, এখন ওকে আজন্ম জেলে রেখে ওর স্পেশাল সেবা আমরা করব, বুঝলেন? এই চল, এই চল, এই চল। আমি কিছু করি দিলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের ফ্যামিলি এমনিতে এত কিছু ফেস করছে, তার উপরে রাই চাকরিটা পায়নি, ভাবতে পারছো? আর নীলুর বাবা নাকি বিয়ের জন্য 3 লাখ টাকা লোন করেছিলেন, তাও আবার চড়া সুদে। থাক না দিদি, এখন এসব কথা না না নীলু, কেন থাকবে? তুমি তোমার স্বামীকে এই সমস্ত কথা জানাবে না? সৌর্যর তো জানা উচিত। তোমার বাড়ি না সৌর্যর নিজের পরিবার? তো যেটা বলছিলাম, সৌর্য সেই পাওনাদার এখন নীলুদের বাড়িতে এসে ওই টাকার জন্য তাগাদা করছেন। তুমি ভাবতে পারছো 3 লাখ টাকা নীলুদের মতো পরিবারের কাছে কি মুখের কথা? আরে একেই বোধহয় বলে মরার ওপর খাঁড়ার গা। আমি বাবাকে স্যুপটা খাইয়ে আসি, অনেকক্ষণ হয়ে গেছে, বাবার খাওয়ার সময় হয়ে গেছে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে সূর্য, খাও। আমি জানি সূর্য, তোমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এই পরিস্থিতির মধ্যেও আপ্রাণ চেষ্টা করছো যাতে সবকিছু মানিয়ে চলা যায়। তাও রাতারাতি এত বছরের ভালোবাসা তো মুছে ফেলা যায় না। তোমার কিন্তু এই অবস্থায় রাইয়ের পাশে দাঁড়ানো উচিত। না, আমি প্রেমিক হিসেবে বলছি না, মানুষ হিসেবে, অ্যাটলিস্ট বন্ধু হিসেবে তো পাশে দাঁড়ানো উচিত। আমার মানুষ হিসেবেই খারাপ লাগছে বৌমনি, প্রেমিক হিসেবে নয়। কেউ যদি নিজের হাতে সমস্ত দরজা বন্ধ করে দেয়, তাহলে বন্ধ দরজার উপরে যা যা ঘটবে তা প্রাথমিকভাবে তাকেই সামলাতে হবে। সেখানে বাইরের মানুষ কি বা করতে পারে বলো? তুমি তো বাবার ঘরের দিকে যাচ্ছ স্যুপটা নিয়ে, একটু টিকলুকে কফিটা দিয়ে দেবে প্লিজ? দিদি, তুমি সৌর্যদাকে আমার বাড়ির কথাগুলো না বললেই পারতে। ও মা, সে কি কথা নীলু? তোমার সবচেয়ে কাছের মানুষকে তুমি তোমার এত বড় বিপদের কথা জানাবে না, সেটা কি করে হয় বলো তো? না মানে, তুমি তো বলতে হেজিটেট করছিলে, তাই আমি তোমার হয়ে বলে দিলাম। কফিটা নিয়ে আসছি। আমি বেশ জানি দিদি তুমি কি উদ্দেশ্যে বলেছ, তোমাকে এই কদিনে আমি চিনে গেছি। এই নাও, একটু দিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ। যাও নীলু, যাও, এই শেষবারের মতো শ্বশুরের সেবা করে নাও। আর তো মন জেতার খেলাটা হবে না, অদ্বৈ যে শেষ রজনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের ফ্যামিলি এমনিতে এত কিছু ফেস করছে, তার উপরে রাই চাকরিটা পায়নি, ভাবতে পারছো? আর নীলুর বাবা নাকি বিয়ের জন্য 3 লাখ টাকা লোন করেছিলেন, তাও আবার চড়া সুদে। থাক না দিদি, এখন এসব কথা না না নীলু, কেন থাকবে? তুমি তোমার স্বামীকে এই সমস্ত কথা জানাবে না? সৌর্যর তো জানা উচিত। তোমার বাড়ি না সৌর্যর নিজের পরিবার? তো যেটা বলছিলাম, সৌর্য সেই পাওনাদার এখন নীলুদের বাড়িতে এসে ওই টাকার জন্য তাগাদা করছেন। তুমি ভাবতে পারছো 3 লাখ টাকা নীলুদের মতো পরিবারের কাছে কি মুখের কথা? আরে একেই বোধহয় বলে মরার ওপর খাঁড়ার গা। আমি
আমি বাবাকে স্যুপটা খাইয়ে আসি, অনেকক্ষণ হয়ে গেছে, বাবার খাওয়ার সময় হয়ে গেছে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে সূর্য, খাও। আমি জানি সূর্য, তোমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এই পরিস্থিতির মধ্যেও আপ্রাণ চেষ্টা করছো যাতে সবকিছু মানিয়ে চলা যায়। তাও রাতারাতি এত বছরের ভালোবাসা তো মুছে ফেলা যায় না। তোমার কিন্তু এই অবস্থায় রায়ের পাশে দাঁড়ানো উচিত। না, আমি প্রেমিক হিসেবে বলছি না, মানুষ হিসেবে, অ্যাটলিস্ট বন্ধু হিসেবে তো পাশে দাঁড়ানো উচিত। আমার মানুষ হিসেবেই খারাপ লাগছে বৌমনি, প্রেমিক হিসেবে নয়। কেউ যদি নিজের হাতে সমস্ত দরজা বন্ধ করে দেয় তাহলে বন্ধ দরজার উপরে যা যা ঘটবে তা প্রাথমিকভাবে তাকেই সামলাতে হবে। সেখানে বাইরের মানুষ কি বা করতে পারে বলো? তুমি তো বাবার ঘরের দিকে যাচ্ছ স্যুপটা নিয়ে, একটু টিকলুকে কফিটা দিয়ে দেবে প্লিজ? দিদি, তুমি সূর্যদাকে আমার বাড়ির কথাগুলো না বললেই পারতে। ও মা, সে কি কথা নীলু? তোমার সবচেয়ে কাছের মানুষকে তুমি তোমার এত বড় বিপদের কথা জানাবে না, সেটা কি করে হয় বলো তো? না মানে তুমি তো বলতে হেজিটেট করছিলে, তাই আমি তোমার হয়ে বলে দিলাম। কফিটা নিয়ে আসছি। আমি বেশ জানি দিদি তুমি কি উদ্দেশ্যে বলেছ, তোমাকে এই কদিনে আমি চিনে গেছি। এই নাও, একটু দিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ। যাও নীলু যাও, এই শেষবারের মতো শ্বশুরের সেবা করে নাও। আর তো মন জেতার খেলাটা হবে না, অদ্বৈ যে শেষ রজনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আপনি যান, গিয়ে রেস্ট নিন, আমি বাবাকে স্যুপটা খাইয়ে দিচ্ছি। খাবার খাইয়ে বাবাকে ওষুধটাও দিয়ে দেবো। আমি ওষুধটা খাইয়ে দেবো, আমি আছি। না মা, আপনি তো ছিলেন এতক্ষণ, আপনি তো খেয়াল রাখলেন বাবার, সকাল থেকে আপনি রয়েছেন, অনেক ধকল গেছে, অনেক কষ্ট হচ্ছে আপনার, আপনি নিশ্চিন্তে যান, গিয়ে রেস্ট করুন, আমি বাবার কাছে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে খাইয়ে দিও। হ্যাঁ এই শোনো, কিছু বুঝতে না পারলে আমাদের ডেকো, নিজে বেশি বেশি পাকামি করতে যেও না। মা আমি ঘরে আছি, দরকার হলে ডেকো। নীলু, সবার কথা গায়ে মেখো না, তুমি নিজের কাজটা ঠিক মতন করে যাও, তাহলেই হবে। বাবা না, আমি খাবো না। বাবা লক্ষ্মীটি এরকম করবেন না, প্লিজ লক্ষ্মীটি বাবা খেয়ে নিন। এই তো সবটা প্ল্যান মাফিকই চলছে। এরপর যে ওষুধটা ওভারডোজ করে সুপে মেশানো রয়েছে, সেই ওষুধটাই আবার নীলু বাবাকে খাওয়াবে, ব্যাস তারপরেই ধামাকা শুরু। ঠিক আছে, এবার ওষুধটা দিচ্ছি আপনাকে, দেখি। বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা, বাবা কষ্ট হচ্ছে। সূর্যদা ওঠো বাবা, বাবা কি বাবা আছে? তোমার কি হয়েছে? এরকম চোখ মুখ বেঁকে যাচ্ছে কেন? তোর বাবা কি হয়েছে বন্ধু?
আরে আমার তো চিন্তায় ঘুম হচ্ছিল না মা। নীলু একা হাতে বাবার সবকিছু সামলাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। এদিকে এসো, এদিকে এসো তুমি। বলো, তুমি ঠিকঠাক বাবাকে ওষুধ খাইয়েছো না ভুলভাল কিছু করেছো? বলো। কি বলছো এখন? ও ভুলভাল কেন খাওয়াতে যাবে? ও তো আগে থেকে অসুস্থ ছিল। কিছু কি কর, ডাক্তার ডাক। না 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 না, হসপিটাল নিয়ে যা, হসপিটালে। না মা না, এরকম ক্রিটিক্যাল পেশেন্টের একা হাতে নীলু টেক কেয়ার করছিল, হয়তো কোনো কিছু। প্লিজ চুপ করো, এখন এই কথাগুলো বন্ধ করো। দাদা অ্যাম্বুলেন্স কল কর। এই জন্যই তো রাত জেগে বসেছিলাম যে কখন চেঁচামেচিটা শুরু হবে। ওষুধের ওভারডোজ কাজ করতে শুরু করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আপনি যান, গিয়ে রেস্ট নিন। আমি বাবাকে স্যুপটা খাইয়ে দিচ্ছি, খাবার খাইয়ে বাবাকে ওষুধটাও দিয়ে দেবো। আমি ওষুধটা খাইয়ে দেবো, আমি আছি। না মা, আপনি তো ছিলেন এতক্ষণ, আপনি তো খেয়াল রাখলেন বাবার। সকাল থেকে আপনি রয়েছেন, অনেক ধকল গেছে, অনেক কষ্ট হচ্ছে আপনার। আপনি নিশ্চিন্তে যান, গিয়ে রেস্ট করুন, আমি বাবার কাছে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে খাইয়ে দিও। হ্যাঁ এই শোনো, কিছু বুঝতে না পারলে আমাদের ডেকো, নিজে বেশি বেশি পাকামি করতে যেও না। মা আমি ঘরে আছি, দরকার হলে ডেকো। নীলু, সবার কথা গায়ে মেখো না। তুমি নিজের কাজটা ঠিক মতন করে যাও, তাহলেই হবে। বাবা না আমি খাবো না। বাবা লক্ষ্মীটি এরকম করবেন না, না না আমার প্লিজ লক্ষ্মীটি বাবা খেয়ে নিন। এই তো সবটা প্ল্যান মাফিকই চলছে। এরপর যে ওষুধটা ওভারডোজ করে সুপে মেশানো রয়েছে, সেই ওষুধটাই আবার নীলু বাবাকে খাওয়াবে। ব্যাস, তারপরেই ধামাকা শুরু। ঠিক আছে, এবার ওষুধটা দিচ্ছি আপনাকে, দেখি। বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা, বাবা কষ্ট হচ্ছে। সূর্য দা ওঠো বাবা। বাবা কি? বাবা আসছে। কি গো, তোমার কি হয়েছে? এরকম চোখ মুখ বেঁকে যাচ্ছে কেন? তোর বাবা কি হয়েছে বন্ধু? উঠে বসা। আরে আমার তো চিন্তায় ঘুম হচ্ছিল না মা। নীলু একা হাতে বাবার সবকিছু সামলাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। এদিকে এসো, এদিকে এসো তুমি। বলো, তুমি ঠিকঠাক বাবাকে ওষুধ খাইয়েছো না ভুলভাল কিছু করেছো? বলো। কি বলছো এখন? ও ভুলভাল কেন খাওয়াতে যাবে? ও তো আগে থেকে অসুস্থ ছিল। কিছু কি কর, ডাক্তার ডাক। না 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 না, হসপিটাল নিয়ে যা, হসপিটালে। না মা না, এরকম ক্রিটিক্যাল পেশেন্টের একা হাতে নীলু টেক কেয়ার করছিল, হয়তো কোনো কিছু। প্লিজ চুপ করো, এখন এই কথাগুলো বন্ধ করো। দাদা অ্যাম্বুলেন্স কল কর। এই জন্যই তো রাত জেগে বসেছিলাম যে কখন চেঁচামেচিটা শুরু হবে। ওষুধের ওভারডোজ কাজ করতে শুরু করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি দেখতে পাবেন একটা লামসাম অ্যামাউন্ট সুজয় ব্যানার্জির জন্য খরচা করতেন মালিনী ব্যানার্জি। যদি মেরে দেওয়াই উদ্দেশ্য হতো, তাহলে মালিনী ব্যানার্জি এত টাকা কেন খরচ করতেন? আর একজন শয্যাশায়ী মানুষকে মেরে দেওয়া তো খুবই সহজ,
তা উনি তাকে এতদিন বাঁচিয়েই বা রেখেছেন কেন? সব লোক দেখানো, সব মিথ্যে বিল। তাহলে সুজয় বাবুর অসুস্থতায় মালিনী দেবীর কোনো হাত নেই, তারও প্রমাণ পাওয়া গেল। মিতা ব্যানার্জি নিজে বলেছেন যে মালিনী ব্যানার্জি সুজয় বাবুর ড্রেসিং এর লিকুইডটা বদলে দিয়ে ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মিতা ব্যানার্জিকে মারতে চেয়েছিলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো মিতা ব্যানার্জি এটা জানলেন কি করে? উনি কি জ্যোতিষী না অন্তর্যামী? কি করে জানলেন যে ওটা ক্ষতিকারক লিকুইড ছিল? আর উনি বেঁচে গেলেনই বা কি করে? তার জন্য আমি মিতা ব্যানার্জিকে আরেকবার সাক্ষী হিসেবে ডাকতে চাই। প্লিজ প্রসিড। সুজয় বাবু তো নড়াচড়া করতে পারেন না, কথা বলতে পারেন না। উনি দেখে থাকলেও আপনাকে বলতে পারবেন না যে ওই লিকুইডটা ক্ষতিকারক ছিল। আপনি জানলেন কি করে বলুন তো? কি হয়েছে সুজয়, কেন এমনি করছো? কি করে জানলেন আপনি? ঠিক ওই দিনই হাত থেকে গামলাটা পড়ে গেল, আর সেই লিকুইডটা গিয়ে পড়লো গাছে। আপনি দেখলেন গাছটা পুড়ে গেল। ব্যাপারটা পুরোটাই কাকতালীয় নয় কি? আপনি চুপ করে থাকলে তো চলবে না মিতা দেবী। আপনি বলুন কি করে জানলেন ওই লিকুইডটা ক্ষতিকারক লিকুইড ছিল? বলুন। আমি কি করে বলবো যে সুজয় এখন অনেকটা সুস্থ? সুজয় যে ফেলে দিয়েছিল সেটা তো আমি তখন সবার সামনে বলতে পারবো না। আসলে আমার মনে হয়েছিল যে সেই আপনার মনে হওয়া, হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে লিকুইডটা ক্ষতিকারক ছিল বলে যে অ্যালিগেশনটা আনছেন মিতা দেবী, সেটা পুরোটাই মন গড়া। আর যদি সুজয় বাবু ড্রেসিং এ ওই লিকুইডটার বদলে ক্ষতিকারক লিকুইড বদলানো হয়ে থাকে, তাহলে তো সুজয় বাবুর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। হ্যাঁ, মালিনী ব্যানার্জি যে স্বামীকে এতখানি আগলে রাখেন, কেন তার ক্ষতি করবেন? সুতরাং মিতা ব্যানার্জি, আপনার এই অ্যালিগেশনটাও ধোপে টিকলো না। উল্টে আমি বলতে পারি আপনি মালিনী ব্যানার্জিকে মারতে মারতে আদমরা করে দিয়েছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আদালতের সামনে একটি ভিডিও পেশ করতে চাই যাতে মালিনী ব্যানার্জি তার সমস্ত অপরাধ স্বীকার করেছেন। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আদালতে উপস্থিত সমস্ত লোককে যেন দেখানো হয়। দেবীকে আমি সুজয়ের জীবন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সুজয়ের বাড়ি, সম্পত্তি, এসবের দিকে আমার নজর ছিল। আমি তুহিনের বোন তুলিকে বলেছিলাম যে ও যেন ফলস প্রেগনেন্সির নাটক করে, ও যেন সবাইকে বলে যে ও সোমরাজের সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ, জয় দোয়েলের মধ্যেও আমি দূরত্ব তৈরি করেছি। দোয়েলকে খারাপ দেখিয়ে, জয়ের চোখে খারাপ দেখিয়ে আমি ওদের মধ্যে দূরত্ব তৈরি করিয়েছি। আমি সুজয়কে ইনজেকশন আর ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছি। সোমরাজ আর তিতিরকে আমি 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 তাড়িয়েছি। আমি তাড়িয়েছি। ফ্যাক্টরিতে বম ফিট করে আমি সোম আর তিতিরকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি গুন্ডা লাগিয়ে সোম যে বাড়িতে থাকছিল সে বাড়িতে গুন্ডা পাঠিয়ে সোমকে মারতে চেয়েছিলাম। সোম আর তিতিরের কোম্পানির উদ্বোধনের দিন সেদিন আমি শেষ চেষ্টা করেছিলাম। তিতিরকে শর্ট সার্কিট করে মেরে ফেলতে চেয়েছিলাম। এটা কি কনফেশন, কি ধরনের স্বীকারোক্তি?
দেখে তো মনে হচ্ছে কোনো নাটকের রিহার্সাল চলছে। একান্ত নাটক। আলো আধারি ঘর, একটি আলো পড়ছে উপর থেকে, একজন মহিলা একা একা ডায়লগ বলে চলেছে। উনি কার কাছে স্বীকারোক্তি দিচ্ছেন? কার প্রশ্নের উত্তর দিচ্ছেন? কি প্রশ্নের উত্তর দিচ্ছেন? যিনি প্রশ্ন করছেন তাকে দেখা যাচ্ছে না, তার গলাও শোনা যাচ্ছে না। সব থেকে বড় কথা হলো তিতির বসু মার্ডার কেসটা দাঁড়াই না, কারণ তিতির বসু বেঁচে আছেন। মালিনী ব্যানার্জি নিজে তাকে দেখেছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ তিতির বসু বেঁচে আছে। অবজেকশন ইওর অনার, তিতির বসু মারা গেছে। অবজেকশন ওভাররুলড। তিতির বসু বেঁচে আছেন, তিনি গা ঢাকা দিয়ে আছেন, আর আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো যেন পরের তারিখে তিতির বসু সশরীরে হাজির থাকেন। দ্যাটস অল ইওর অনার। আজকের বিচার সবাই অবধি থাকবে। কোর্ট মুলতবি করা হলো, পরের হিয়ারিং ডেট দেওয়া হবে। হয় তিতির বসুর মৃত্যুর এভিডেন্স জমা দিতে হবে, আর তা নাহলে তিতির বসুকে সশরীরে হাজির হতে হবে। কল্যাণ বাবু, আপনার দায়িত্ব। সত্যি যদি তিতির বসু বেঁচে থাকে এবং কোর্টে যদি অ্যাপিয়ার না করে, তাহলে কিন্তু আদালতের অবমাননা হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। আমাকে হাজির হতে হবে কোর্টে। আমি অ্যাপিয়ার করলে তো এতদিনের সাজানো খেলাটাই ধ্বংস হয়ে যাবে। এবার কি করবো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই না, অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো এলো না। সৃজন, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। আমাদের চেষ্টা চালিয়ে কিন্তু যেতেই হবে, বুঝতে পেরেছো? আরো দুটো ভিখারি তুলতে পারলে ভালো হতো, বুঝলি তো? কিন্তু এখন আরো দুটো ভিখারি কোথায় পাই, সেটাই তো ভাবছি। আরে কি হলোটা কি? ভিখারি দুটো তো গান গাইছিল, তুমি আমায় যেতে দিলে না কেন? আরে শুধু চলে গেলে হবে? বুঝতে হবে তো নাকি? হ্যাঁ, গানটা শুনেছিস? কেমন সাদা গলা। ভিখারিদের এমন গলা হয় নাকি? হ্যাঁ, আবার কেমন কথা? ভিখারিদের সাদা গলা হতে পারে না। আরে গলাটা না বাদ দিলাম, চেহারা দুটো দেখ। হ্যাঁ, চেহারাগুলো দেখেছিস? কেমন গাট্টা কোট্টা। আর মহিলাটাকে দেখ, কেমন ভদ্র গোছের। না না, আমি অন্য গন্ধ পাচ্ছি। আমার মন বলছে আশেপাশে খোঁচড় আছে। শোন, ওইদিকে যাওয়া যাবে না, বুঝলি? চল চল, এখান থেকে কেটে পড়ি। অদি ভাই, প্রায় 4টে তো বাজে, লোকটা তো এখনো এলো না। তাহলে এখন আমার কেন জানি না মনে হচ্ছে ওরা কিছু সেন্স করেছে, তাই এখান অব্দি আসেনি। হ্যাঁ, তাহলে তো লোকটাকে ধরাই যাবে না। হ্যাঁ, তো কিছু প্ল্যানিং করলাম, তারপরও ধরতে পারবো না। যোগু দাদা, বর্দার দিদি ঠিক আছে তো? ওদের কোনো ক্ষতি হবে না তো? তুমি দেখো যোগু দাদা। বর্ষা ফোন করছে, বল। ছোটদা, শোন, বলছি তুই এক্ষুনি বাড়ি চলে আয়। এক্ষুনি? কেন, কি হয়েছে? বাড়িতে কিছু? জেঠি শরীরটা খুব খারাপ করেছে, আবার মাথা ঘুরে পড়ে গেছে এবং সেন্স ফিরছে না। দাঁড়া, আসছি। হ্যাঁ, ওকে। রাখ, ওদিকটা রাখ। বাবা, দে ভালো করে চাপা দে।
নে এবার গাড়ি নিয়ে বেরিয়ে যা। ওস্তাদ জি মাল ডিসপ্যাচ করে দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। এই দিদি ওরম ভাবে গাইছে কেন? ও তো জানে গানটা, ভালো গায় তো। বোকার মতন কথা বলিস না তো। ও যদি এখন খুব সুরে সুরে গান করে তাহলে তো ওরা বুঝেই যাবে যে ও আসলে ভিখিরি নয়, ও নকল ভিখিরি সেজেছে। মানে বর্ষাকে এমন করে গানটা গাইতে হবে যাতে ওরা বুঝতে না পারে যে ও কোনোদিনও গান শিখেছে, বুঝেছিস? আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা, শোনা হলো না হলো না, তাই ফিরে এসে নিজের দেশে এই যে শুনি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে। এ তো নতুন গলা মনে হচ্ছে, কদিন আগেও তো শুনিনি। কোথা থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই হেরিতায় যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। কিন্তু এমএ তো বেশ তৈরি আছে দেখছি, ভালোই তো লোক টানছে। হ্যাঁ বল। হ্যালো বকাদা, বলছি তুমি কোথায় গো? কেন রে? বলছি বড় রাস্তার সামনে অশ্বত্থ গাছের নিচে একটা ভালো শিকার আছে, বাচ্চা মেয়ে, গাইতেও বেশ ভালোই পারছে, ভালো লোক টানছে। কিন্তু এও পুলিশের লোক না তো? না না, আমি তো অনেকক্ষণ ধরেই নজর রাখছি। তুমি এক কাজ করো না, নিজের চোখেই একবার এসে দেখে যাও, তারপরে তুমি যা ঠিক করার করবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি আসছি। পর্ণা, আমার মনে হয় কালকের ঘটনার পর ওরা আরো সাবধান হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওরা আজকে আসবে না। আসবে সৃজন, আসবে। লোভ এমনই জিনিস, ওদেরকে ঠিক টেনে আনবে। আমার তো মনে হচ্ছে এতক্ষণে বর্ষার খবর ওদের কাছে পৌঁছে গেছে। কালকে আমরা যে লোকটাকে দেখেছিলাম সেই লোকটা আসছে। ঠিক আছে ঠিক আছে, তুই নজর রাখ। সুনিতা ম্যাম, আপনি রেডি আছেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি রেডি আছি। স্যার যখন আজকে আছেন, আজকে আমরা শয়তানটাকে ধরেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন স্টক তুলতে হবে, সাজিয়ে রাখতে হবে, ছিল মাথায়, তাহলে এখন আদিক্ষেতা কেন করছো? আর তুমি এখন স্টোরে কি করছো? হ্যাঁ, তুমি তো কেসটা তুলবে না, ঠিক করেই নিয়েছো, তাহলে কেন এসেছো এখন এখানে? স্যার, আপনি তো রাগ কেন করছেন? তোমার লয়ার কি মেসেজ করেছে দেখো। কালই হিয়ারিং, তাড়াতাড়ি ডিসিশন নে, কি করবি? কি করব? কি করব আমি?
কি পেয়েছো আমাকে তোমরা? খেলার পুতুল আমি, খেলবে আমায় নিয়ে সবাই। ননসেন্স সব কটা, বুদ্ধি নেই কিছু নয়, একটার পর একটা প্ল্যান করে আছে, প্ল্যান করছে আমাকে খাওয়াবার জন্য। আর একটা কেউ আমার কথাটা ভাবছে না, কেউ ভাবছে না। স্যার 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 আপনি শান্ত হন, দেখুন এটা বেঁকে গেল। একদম না, চলো এদিকে এসো, তোমাকে মাথা ঘামাতে হবে না এসব নিয়ে, আমি আছি না, আমি দেখে নেবো সবকিছু। স্যার কি হাত কেটে গেছে তো স্যার? চলি ছাড়ো, স্যার আপনার তো আমার উপর রাগ হচ্ছে, আপনি নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? বলছি না কিছু হয়নি আমার। হয়েছে কি হয়নি আমি বুঝবো স্যার, আপনি ভেতরে চলুন, আমি ওষুধ লাগাবো। শোনো ফুলকি তুমি। স্যার আপনি একটাও কথা বলবেন না, নাহলে কিন্তু পাকা ফুলকি দাসও হাত কেটে ফেলবে, তখন বুঝবেন আপনি। ভেতরে চলুন, আপনি চলুন। এখানে বসুন, বসুন বসুন, আমি আসছি, দাঁড়ান। সকাল থেকে তো কিছুই খাননি, আমি খাবার এনেছি, খেয়ে নিন। আরে আমি না স্যার, আমি কোনো কথা শুনবো না। আপনি না খেলে কিন্তু ফুলকি দাস সারা রাত খাবে না কিছু, আর আপনি তো জানেনই ফুলকি দাসের কত খিদে পায়। দাঁড়ান আমি আসছি। এই পাকামোটা কে করতে বললো? এই পাকামোটা ফুলকি দাস নিজেই করেছে স্যার। আর এখন ফুলকি দাস আরেকটু পাকামো করবে। আর সেটা পাকা ফুলকি দাসের স্যারকে সহ্য করতে হবে। তোমার পাকামো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ফুলকি। শোনো ফুলকি, একটু প্র্যাকটিক্যাল হও, কেসটা তুলে নাও, আমার কথাটা শোনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আবার আমাকে কি বলবে? চটে গেছে, রেগে মেগে একেবারে হাত টাত কেটে ফেলেছে। হ্যাঁ সে কি কি বলছো? আমি যে কি করে সামলেছি আমিই জানি, জোর করে খাইয়েছি। না না, হাত কেটেছে মানে ঠিক করে ব্যান্ডেজ করেছো? ফুলকি বলছি হাতটা কতটা কেটেছে, মানে ব্যান্ডেজ কিভাবে করলে? ভয়ের কিছু নেই তো? আরে বাবা তোমরা তো জানো স্যার রেগে গেলে স্যারের মাথা ঠিক থাকে না, রেগে গিয়ে জিনিসপত্র রাখার তাকগুলোকে এমন ভাবে ফেলে দিল যে আবার তুলতে গেল হাতটা কেটে ফেললো। তাও কি রাগ, কি রাগ! আমি ভাবছি। কি ভাবছো? শোনো ফুলকি, কি ভেবেছো তুমি? কেস তুলে নেবে প্রথম হিয়ারিং এ? আরে বাবা স্যার তো তেমনটাই বলছে। ধানু হয়ে গেল তো, প্রথম কেস না গেল। এই তোমরা না কেউ বুঝতে পারছো না, স্যার ভেঙে পড়ছে। না একদম না, আমি তো স্যারকে বলে এসেছি আমি আমার উকিল ছাড়া কোনো কথা বলতে পারবো না। শোনো ফুলকি, ধানু মাথা ঠান্ডা, শান্ত হ, রাগ করিস না। না বৌদি, ফুলকি না কিচ্ছু বুঝতে পারছে না। দা ভাই যখন আবার বলেছে কেস তুলে নেওয়ার কথা, তার মানে দা ভাই ডিভোর্স চাইছে না, এটা তো ক্লিয়ার। তার মানে দা ভাই সামনে এখন একটাই রাস্তা। ঠিক, আই লাভ ইউ বলা। রোহিত ফুলকিকে আই লাভ ইউ বলবে। হাতে ব্যান্ডেজ করে দিয়েছে, রাগটাও সামলেছে। 1 মিনিট, কি হাতে ব্যান্ডেজ? হ্যাঁ, হাত কাটা। তার মানে খাইয়েও দিয়েছে।
ফুলকি ওই তো দা ভাই, এসো এসো তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, ফুলকি দাস কোথায় গেল? তার তো আমার অপেক্ষায় জেগে থাকার কথা। তার স্যার তাকে কখন আই লাভ ইউ বলবে সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করার কথা। কত বড় বড় ভাষণ দিয়ে গেল আমায়, ভাবা যায়? দেখেছো ফুলকি, দা ভাই কিন্তু তোমাকেই খুঁজছে। কিন্তু তুমি এখন যাবে না, পরে যখন যাবে তখনই দা ভাই বলবে কথাটা। এখন স্যারকে কে ফোন করলো? আমাকে তো দেখলো না। অসহ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছলনার ফল দেখলে তো মামা? ছলনা আমি নই, তুই করেছিস। আগে নিজের বাঁশরির সুরে এই সাপেদের সম্মোহিত করেছিস, তারপর যখন আমি বিজয় হচ্ছিলাম তখন আমাকে সাপেদের জালে ফাঁসিয়ে দিয়েছিস। এটাকে ছলনা নয়, বুদ্ধিমত্তা বলে মামা। তুমি আমার মিত্রদের সঙ্গে খেলো, ততক্ষণ আমি ওই রথটা নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, ওটা আমার রথ। তুই আমাকে এইভাবে পরাজিত করতে পারিস না। যেতে দাও আমাকে, আমি ভগবান, ভগবান কংস। সরে যাও আমার পথ থেকে। মামা, জয়দ্র রথের উপর আমি আমার অধিকার স্থাপিত করেছি। এবার আমি এক ভাগ্নের কর্তব্য পালন করে তোমাকে এই সাপেদের কবল থেকে মুক্ত করব। হে জয়দ্র রথের রক্ষক সাপেরা, আমি এই জয়দ্র রথের প্রভু যশোদানন্দন কৃষ্ণ তোমাদের আদেশ করছি যে মুক্ত করে দাও আমার মামাকে। মামা, আমরা কি কিছুক্ষণের জন্য সব শত্রুতা ভুলে এখান থেকে একসঙ্গে বাইরে যেতে পারি? না হলে মৃত্যু কিন্তু আজ নিশ্চিত মামা। মামা, বৃথাই চেষ্টা করছো তুমি। নাগলোক থেকে কেবল এই রথের দ্বারাই বাইরে বেরোনো সম্ভব। যদি তোমার নিজের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে টানো এই রথ আর বাইরে নিয়ে চলো। তোর রথ আমি টানবো? এখনো আমার এত দুর্দিন আসেনি। ভেবে দেখো মামা, এটাই শেষ সুযোগ তোমার সামনে। পরে বলো না যে আমি তোমায় বলিনি। ঠিক আছে মামা, যদি তুমি এখানেই থাকতে চাও তাহলে আমি চললাম। দাঁড়া দাঁড়া, আমি তুই যা বলবি তাই করবো। মুক্ত কর আমাকে। কি ভাবছো তুমি? যা করার তাড়াতাড়ি করো মামা। অদ্ভুত, অতি সুন্দর। মামা, তুমি রথ চালাতে শেষে রাজি হয়েই গেলে। তুমি যদি আর একটু তাড়াতাড়ি রথ চালাও তাহলে আরো মজা হবে। মামা, যার ভাগ্যে যেটা থাকে সেটা সে পেয়ে যায়, কিন্তু ভাগ্য তৈরি হয় কঠোর পরিশ্রমের দ্বারা। যদি তোমার চেষ্টায় সততা থাকতো তাহলে এই রথ আজ তোমারই হতো। একটা রথ লাভ করে ভাবছিস বিশ্ব সংসার জয় করে ফেলেছিস, মহাজ্ঞানী হয়ে গেছিস, শক্তিশালী হয়ে গেছিস। নিজের এই জ্ঞান অন্য কাউকে গিয়ে দিস। যাই হয়ে যাক মামা, কিন্তু তোমার অহংকার তোমার সঙ্গ কখনো ছাড়ে না। তুই যদি ভেবে থাকিস এই রথের সাহায্যে আমাকে হত্যা করতে পারবি তাহলে সেটা তোর দিবা স্বপ্ন। তোকে হত্যা করার জন্য আমার কোনো রথ, কোনো দৈব শস্ত্রের প্রয়োজন নেই। তার জন্য তো আমার এই দুটো হাতই যথেষ্ট। অবশ্যই, তাহলে শীঘ্রই রণভূমিতে আমাদের দেখা হবে মামা। কাকাসুর,
সেই মুহূর্তের অপেক্ষা তোর থেকে আমার বেশি রইল। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।